ভাবুন আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার শরীর আর আগের মতো নেই। আপনার পেশি ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। একদিন আপনি আর নড়তেই পারবেন না। অথবা কল্পনা করুন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার নিজের চোখেই আপনি মৃত। হ্যাঁ, আপনি বেঁচে আছেন, কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে বিশ্বাস করাচ্ছে আপনি আর এই পৃথিবীর অংশ নন। আরেকটা দৃশ্য ভাবুন, রাতের নিস্তব্ধতায় হঠাৎ আপনার মাথার ভেতর বিস্ফোরণের মতো শব্দ হলো। আপনি আতঙ্কে উঠে বসে পড়লেন, কিন্তু বাইরে সবকিছু একদম শান্ত। তাহলে সেই শব্দটা এলো কোথা থেকে? পৃথিবীতে এমন কিছু রোগ আছে যেগুলো এতটাই অদ্ভুত, এতটাই ভয়ঙ্কর যে সেইগুলো কোনো হরর সিনেমার গল্প নয়, এগুলো বাস্তব। আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়বো এমন এক অন্ধকার জগতে যেখানে শরীরই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু, আর বাস্তবতা কল্পনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। নাম্বার 4, ফিব্রোডাইসপ্লাসিয়া অসিফিক্যান্স প্রোগ্রেসিভা। শুনতে হয়তো একটা কঠিন বৈজ্ঞানিক নাম মনে হয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যা মানুষের শরীরকে ধীরে ধীরে নিজের কারাগারে পরিণত করে। এই রোগে মানুষের শরীরের নরম টিস্যু যেমন পেশি, লিগামেন্ট, টেন্ডন ধীরে ধীরে হাড়ে পরিণত হতে শুরু করে। স্বাভাবিকভাবে আমাদের শরীরে হাড়ের বৃদ্ধি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, কিন্তু এফওপি এর ক্ষেত্রে শরীর যেন ভুল সংকেত পায়। তখন সেখানে হাড় থাকা উচিত নয়, সেখানেও নতুন হাড় গজাতে শুরু করে। এটা কোনো একদিনে হয় না, ধীরে ধীরে, বছর ধরে, কিন্তু প্রতিবারই স্থায়ীভাবে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই প্রক্রিয়াটি প্রায় শুরু হয় খুব সাধারণ কোনো আঘাত থেকে। ধরো কেউ একটু পড়ে গেল, অথবা ইঞ্জেকশন নিল, কিংবা পেশিতে সামান্য চাপ পড়লো। এই ছোট ঘটনাগুলোই শরীরকে ভুল রিপেয়ার শুরু করতে বাধ্য করে। শরীরভাবে এখানে কিছু ক্ষতি হয়েছে, তাই নতুন টিস্যু তৈরি করতে হবে, কিন্তু স্বাভাবিক পেশি বা লিগামেন্ট তৈরির বদলে সেখানে হাড় তৈরি হতে থাকে। এর ফলে শরীরের বিভিন্ন অংশ একে একে শক্ত হয়ে যায়। প্রথমে ঘাড়, তারপর কাঁধ, পিঠ, ধীরে ধীরে পুরো শরীর যেন জমে যায়। একসময় যেমন অবস্থায় পৌঁছায় যেখানে রোগী আর স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে না। অনেক ক্ষেত্রে হাত পা এমনভাবে স্থির হয়ে যায় যেন শরীরটা একটানা এক ভঙ্গিতে লক হয়ে গেছে। আরও কঠিন বিষয় হলো এই রোগের সার্জারি করাও বিপজ্জনক, কারণ কোনো অপারেশন করলে সেই জায়গায় আবার নতুন করে হাড় তৈরি হতে পারে। এই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অর্থাৎ চিকিৎসায় অনেক সাধারণ পথ এখানে কাজ করে না। এই রোগ এতটাই বিরল যে পৃথিবীতে প্রায় 20 লাখ মানুষের মধ্যে মাত্র একজনে এটি দেখা যায়। তাই অনেক সময় প্রথম দিকে সঠিকভাবে রোগটি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের পায়ের আঙুলের অস্বাভাবিক গঠন, বিশেষ করে বড় আঙুল ছোট বা বাঁকা হওয়া থেকে ডাক্তাররা প্রথম সন্দেহ করেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখনও পর্যন্ত এই রোগের কোনো সম্পূর্ণ নিরাময় নেই। কিছু ওষুধ বা থেরাপি দিয়ে উপসর্গ কমানোর চেষ্টা করা হয়, কিন্তু রোগের মূল প্রক্রিয়াকে থামানো যায় না। এফওপি আমাদের মনে করিয়ে দেয় মানবদেহ কতটা জটিল, এবং কখনো কখনো সেই জটিলতাই সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি এমন এক রোগ যেখানে শরীর নিজেই নিজের বিরুদ্ধে কাজ করতে শুরু করে, ধীরে, নীরবে, কিন্তু থামাহীনভাবে। নাম্বার 3, এলিয়েন হ্যান্ড সিনড্রোম। এমন এক অদ্ভুত স্নায়বিক অবস্থা যা শুনলে মনে হতে পারে যেন কোনো সায়েন্স ফিকশন গল্প, কিন্তু বাস্তবে এটা খুবই বিরল, তবুও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা রোগ। এই অবস্থায় একজন মানুষের শরীরের একটি হাত, সাধারণত বাম হাত, হঠাৎ এমন আচরণ করতে শুরু করে যেন সেটি তার নিজের ইচ্ছায় চলছে। ব্যক্তি নিজের হাতকে দেখতে পান, অনুভব করেন, কিন্তু সেটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধরা যাক আপনি কিছু ধরতে চান না, কিন্তু আপনার হাত নিজে থেকেই সামনে থাকা কোনো বস্তু তুলে নিচ্ছে। কখনো এমনও হয় আপনি এক হাতে শার্টের বোতাম লাগাচ্ছেন আর অন্য হাত দিয়ে খুলে দিচ্ছেন। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কিছু ক্ষেত্রে এই বিদ্রোহী হাত নিজের শরীরের ক্ষতিও করতে পারে। মুখে আঘাত করা, গলা চেপে ধরা, বা হঠাৎ করে কাউকে ঠেলে দেওয়া। রোগী জানেন এটা হচ্ছে, কিন্তু থামাতে পারেন না। এটাই এই রোগের সবচেয়ে মানসিকভাবে কষ্টদায়ক দিক। এই সমস্যার মূল কারণ লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে। সাধারণভাবে আমাদের মস্তিষ্কের দুটি অংশ, ডান ও বাম হেমিস্ফিয়ার, একটা সেতুর মতো গঠনের মাধ্যমে সংযুক্ত থাকে, যাকে বলা হয় কর্পাস কলোজাম। এই অংশটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যেমন ব্রেন সার্জারি, স্ট্রোক, টিউমার অপারেশন বা ট্রমা, তাহলে দুই হেমিস্ফিয়ারের মধ্যে সংযোগে সমস্যা হয়। ফলে শরীরের এক পাশে নিজের মতো কাজ করতে শুরু করে, যেন সেটি আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণে নেই। এছাড়াও মস্তিষ্কের ফ্রন্টাল লোব বা মোটর কন্ট্রোল এর সঙ্গে যুক্ত অংশ ক্ষতিগ্রস্ত হলেও সেই সমস্যা দেখা দিতে পারে। তখন হাতের নড়াচড়া ইচ্ছাকৃত নয়, বরং এক ধরনের অচেতন প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায়। অনেক সময় রোগীরা বলেন তাদের হাত যেন অন্য কারো, তারা নিজের হাতকেই নিজের বলে মনে করতে পারেন না। এই অভিজ্ঞতা মানসিকভাবে ভীষণ অস্বস্তিকর এবং ভয়ানক। চিকিৎসার দিক থেকে বিষয়টা জটিল, এর নির্দিষ্ট কোনো সম্পূর্ণ নিরাময় নেই। তবু কিছু থেরাপি, যেমন অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল টেকনিক্স বা সেন্সরি ট্রিক্স ব্যবহার করে রোগীকে কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করা হয়। উদাহরণস্বরূপ, সেই অবাধ্য হাতটিকে কোনো কিছু ধরে রাখতে দেওয়া বা অন্য হাতে ব্যস্ত রাখা, এভাবে তার অপ্রত্যাশিত আচরণ কমানো যায়। এই রোগ আমাদের একটা গভীর সত্যের সামনে দাঁড় করায়। যাকে আমরা নিজের শরীরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভাবি, তা আসলে মস্তিষ্কের জটিল সমন্বয়ের ফল। সেই সমন্বয় একটু ভেঙে গেলেই নিজের শরীরই আমাদের কাছে অচেনা হয়ে উঠতে পারে। এই কারণেই এলিয়েন হ্যান্ড সিনড্রোম শুধু একটা বিরল রোগ নয়, এটি মানব মস্তিষ্কের রহস্য ও ভঙ্গুরতার এক চমকপ্রদ উদাহরণ। নাম্বার 2, প্রোজেরিয়া, যার বৈজ্ঞানিক নাম হাচিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম। মানবদের সবচেয়ে বিরল ও হৃদয় বিদারক জিনগত রোগগুলোর একটা।
এই রোগে আক্রান্ত শিশুরা জন্মের সময় সাধারণত একেবারে স্বাভাবিক দেখায়। প্রথম কয়েক মাস বা 1 বছর পর্যন্ত কোনো অস্বাভাবিকতা বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন শুরু হয় যা যেন সময়কে অস্বাভাবিক গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটু একটু করে শিশুর শরীরে বৃদ্ধি থেমে যেতে থাকে, ওজন বাড়ে না, উচ্চতা কম থাকে, ত্বক পাতলা হয়ে যায়, চুল পড়তে শুরু করে, মাথা, ভ্রু, চোখের পাপড়ি পর্যন্ত ঝরে যেতে থাকে। মুখমণ্ডল ধীরে ধীরে এমন রূপ নিতে শুরু করে যা সাধারণত বৃদ্ধ মানুষের মধ্যে দেখা যায়। পাতলা ঠোঁট, ছোট চোয়াল, তীক্ষ্ণ নাক এবং চোখের চারপাশে কুঁচকে যাওয়ার ত্বক। মাত্র 8 থেকে 10 বছর বয়সেই এই শিশুরা দেখতে অনেকটা বৃদ্ধ মানুষের মতো হয়ে যায়। এই রোগের মূল কারণ শরীরের ভেতরে একটা জিনগত ত্রুটি। LMNA জিন মিউটেশনের কারণে শরীরে একটা অস্বাভাবিক প্রোটিন তৈরি হয় যাকে বলা হয় প্রোজেরিন। এই প্রোটিন কোষের নিউক্লিয়াসকে ক্ষতিগ্রস্ত করে, ফলে কোষ দ্রুত ভেঙে পড়ে এবং শরীরের বার্ধক্য প্রক্রিয়া অস্থায়ীভাবে ত্বরান্বিত হয়। সহজভাবে বললে, যেখানে সাধারণ মানুষের শরীর ধীরে ধীরে বয়স বাড়ায়, সেখানে প্রোজেরিয়ায় আক্রান্ত শিশুর শরীর কয়েক গুণ দ্রুত বৃদ্ধ হয়ে যায়। তবে এই রোগের সবচেয়ে বিস্ময়কর এবং একই সঙ্গে বেদনাদায়ক দিকটা হলো এই শিশুদের মানসিক বিকাশ একেবারে স্বাভাবিক থাকে। তারা চিন্তা করতে পারে, শিখতে পারে, হাসতে পারে, স্বপ্ন দেখতে পারে, ঠিক অন্য সব শিশুর মতোই, কিন্তু তাদের শরীর সেই স্বাভাবিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। হাড় দুর্বল হয়ে যায়, জয়েন্ট শক্ত হয়ে যায়, হৃদযন্ত্র ও রক্তনালী দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। প্রোজেরিয়ার সবচেয়ে বড় ঝুঁকি আসে হৃদরোগ থেকে। অল্প বয়সে তাদের শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ ধমনী শক্ত ও সংকুচিত হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়, যা সাধারণত বয়স্ক মানুষদের মধ্যে হয়। এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ শিশু কিশোর বয়সে প্রাণ হারায়। বর্তমানে এই রোগের সম্পূর্ণ নিরাময় নেই, তবে চিকিৎসা বিজ্ঞান কিছুটা অগ্রগতি করেছে। কিছু ওষুধ যেমন লোনাফানিয়াব রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে জীবনের সময়সীমা বাড়াতে পারে। তবুও এটি এখনও একটি অবস্থা যেখানে চিকিৎসা মূলত উপসর্গ নিয়ন্ত্রণ ও জীবনমান উন্নত করার মধ্যেই সীমাবদ্ধ। প্রোজেরিয়া আমাদের মনে করিয়ে দেয় বয়স শুধু সময়ের হিসাব নয়, বরং শরীরের ভেতরের এক জটিল জৈবিক প্রক্রিয়া। এই শিশুরা আমাদের শেখায় জীবনের দৈর্ঘ্য যতই ছোট হোক না কেন, তার গভীরতা, সাহস এবং মানবিকতা অনেক বড় হতে পারে। নাম্বার 1, মানব ইতিহাসে এমন কিছু রোগ আছে যেগুলো শুধু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নয়, মানব সংস্কৃতি ও আচরণের দিক থেকেও গভীরভাবে নাড়িয়ে দেয়। কুরু, যাকে অনেক সময় লাফিং ডেথ বলা হয়, তেমনই এক ভয়ঙ্কর ও রহস্যময় রোগ। এই রোগ প্রথম ধরা পড়ে পাপুয়া নিউগিনির দূরবর্তী আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে ফোর উপজাতির মধ্যে। বাইরে পৃথিবীর কাছে এটি ছিল একেবারে অজানা, আর স্থানীয়দের কাছে এটি ছিল এক ধরনের অভিশাপের মতো, কারণ রোগটির লক্ষণ ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভীতিকর। কুরু রোগের আক্রান্ত ব্যক্তিরা আচরণ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। প্রথমে সামান্য মাথা ঘোরা, ভারসাম্য হারানো, হাত পায়ের কাঁপুনি, এইসব লক্ষণ দেখা দিত, কিন্তু সময়ের সাথে সাথে রোগটি ভয়ঙ্কর রূপ নিত। রোগীরা অকারণে হেসে উঠত, একটা নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক হাসি, যা আসলে আনন্দের নয় বরং মস্তিষ্কের ক্ষতি। এই কারণেই একে লাফিং ডেথ বলা হয়। ধীরে ধীরে তারা নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করত, চলাফেরা করতে পারতো না, কথা জড়িয়ে যেত, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। শেষ পর্যন্ত রোগটি সম্পূর্ণভাবে স্নায়ুতন্ত্র ধ্বংস করে দিত এবং মৃত্যু অনিবার্য হয়ে উঠত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই রোগের কোনো চিকিৎসা ছিল না। অনেক বছর ধরে বিজ্ঞানীরা বুঝতেই পারছিলেন না এই রোগটি আসলে কিভাবে ছড়াচ্ছে। পরে গবেষণায় জানা যায় এটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে নয়, বরং এক ধরনের অস্বাভাবিক প্রোটিনের কারণে, যাকে বলা হয় প্রিয়ন। এই প্রিয়ন মস্তিষ্কে গিয়ে ধীরে ধীরে কোষ ধ্বংস করে দেয় এবং মস্তিষ্ককে স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত করে ফেলে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং অস্বস্তিকর সত্যটি হলো, এই রোগ ছড়াচ্ছিল একটা বিশেষ সাংস্কৃতিক প্রথার মাধ্যমে। ফোর উপজাতির মধ্যে মৃত আত্মীয়দের দেহ খাওয়ার একটা রীতি ছিল, যা তারা সম্মান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে পালন করত। এই রিচুয়াল ক্যানিবালিজমের মাধ্যমে মৃত ব্যক্তির শরীরে থাকা প্রিয়ন জীবিত মানুষের শরীরে প্রবেশ করত এবং সেখান থেকে রোগটি ছড়িয়ে পড়ত। যখন এই প্রথা বন্ধ করা হয়, তখন ধীরে ধীরে কুরু রোগের সংক্রমণও কমতে শুরু করে। তবে এর ভয়ঙ্কর দিক হলো, এই রোগের ইনকিউবেশন পিরিয়ড বা লুকিয়ে থাকার সময় অনেক দীর্ঘ হতে পারে, কখনো কখনো 10 থেকে 30 বছর পর্যন্ত। তাই প্রথা বন্ধ হওয়ার পরেও বহু বছর ধরেই নতুন নতুন কেস দেখা গেছে। আজকের দিনে কুরু প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে, নতুন সংক্রমণ প্রায় নেই বললেই চলে। কিন্তু এটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে, কারণ এটি আমাদের শিখিয়েছে রোগ শুধু জীবাণু দিয়ে নয়, মানুষের আচরণ, সংস্কৃতি এবং অজানা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেও ছড়াতে পারে। কুরু শুধু একটি রোগ নয়, এটি একটি ভয়ঙ্কর স্মৃতি, যা মনে করিয়ে দেয় মানুষের শরীর ও মস্তিষ্ক কতটা ভঙ্গুর এবং অজানার মধ্যে লুকিয়ে থাকা বিপদ কতটা গভীর হতে পারে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম ভিডিও আরও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।